নমস্কার আর একই সঙ্গে মেরি ক্রিসমাস। আপনারা দেখছেন এবিপি আনন্দ আর সরাসরি সৌরভ নিয়ে এসে গেছি আমি প্রদীপ্ত, এবং শোয়ের নাম অনুযায়ী আপনারা যেটা বুঝতে পারছেন যে আমাদের সঙ্গে এই শোতে রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায় এবং অবশ্যই আমাদের ক্রিকেট বিশেষজ্ঞ সম্বরণ বন্দ্যোপাধ্যায়। আপনাদের দুজনকেই মেরি ক্রিসমাস জানাবো এবং আমাদের এই শোতে স্বাগত জানাবো। আমি প্রথমেই মহারাজদার কাছে আসতে চাইবো। মহারাজদা, আজকে এমন একটা দিনে 5 বছর পর ভারত পাকিস্তান ক্রিকেট আবার ভারতের মাটিতে কার্যত বলা যায় রিনিউ হতে যাচ্ছে ক্রিকেটটাই, যেখানে কিন্তু প্রবলভাবে ছেয়ে রয়েছে সচিন তেন্ডুলকরের আচমকা অবসর প্রসঙ্গ। এই বিষয়টাতেই প্রথমে আসতে চাইবো আপনার কাছে যে আমরা দেখেছিলাম 10 নভেম্বর 2008 সৌরভ গঙ্গোপাধ্যায় নাগপুরে তার টেস্ট ক্রিকেট জীবন শেষ করেছিলেন একটা অসাধারণ ম্যাচ দিয়ে, এবং তারপর অসাধারণ একটা বিদায় সংবর্ধনাও পেয়েছিলেন। তো কোনো জায়গায় আজকে দাঁড়িয়ে আপনার নিজেকে মনে হচ্ছে ভাগ্যবান যে আজকে যদি আপনি থাকতেন এই জায়গায়, তাহলে হয়তো যে পরিণতি সচিন তেন্ডুলকরের হলো হয়তো সেটা আপনাকেও ফেস করতে হতে পারত? দেখো, আমি জানি না সচিন তেন্ডুলকরের কি পরিণতি হয়েছে। যদিও সচিন তেন্ডুলকর এখনো পুরোপুরি রিটায়ার্ড নয়। আমি যখন রিটায়ার করি টেস্ট ওয়ানডে সমস্ত কিছু থেকে, সচিন তেন্ডুলকর এখনো টেস্ট ক্রিকেট খেলবে। সেই জন্য সচিন তেন্ডুলকরের এখনো বিদায়ের অপেক্ষা, বিদায় হয়নি। দেখো, ওয়ানডে ক্রিকেটও খুব একটা বেশি খেলছিল না, সেই জন্য আমরা ইউজ টু ছিলাম সচিন তেন্ডুলকরকে ওয়ানডে ক্রিকেট না দেখা। তাই আমার কাছে এখনো সচিন তেন্ডুলকরের পুরো বিদায় নয়। আর হ্যাঁ, তুমি বলতে পারো যে 2008 সালে যখন ওই রিটায়ারমেন্ট হয়তো রাহুল দ্রাবিড়ের হয়নি বা ভিভিএস লক্ষ্মণের হয়নি, কারণ ওরা যখন ছাড়ে তখন ইন্ডিয়া জেতেনি, তাদের সিরিজ ভালো যায়নি। সেই জন্য আমি সবসময় মনে করি যে কোনো প্লেয়ার যে অনেক লম্বা সময়ের হয়ে ভারতের হয়ে খেলে, তাদের যেন এটাই মাথায় রাখা উচিত। কারণ সবসময় মনে হয় যেন একটা সিরিজ ভালো খেললে ঠিক আছে পরেরটা খেলি, আবার সেটা ভালো খেললে পরেরটা খেলি, একটা জায়গায় কিন্তু থামতে হয়। হয়তো সচিন তেন্ডুলকর কোনো না কোনো দিন থামবে, আর আমি আশা করব যখনই ও যাবে যেন ব্যাট উঁচু করে যায়। আমি সেটা আগেও বলেছি, এখনো বলছি, ওর মতো প্লেয়ার, ওর যা রেকর্ড, ওর যা কীর্তি খেলার মাঠে, সেটা খুব একটা কেউ করে দেখাতে পারবে কিনা আমার সন্দেহ আছে। তাই যখনই সচিন তেন্ডুলকর খেলা ছাড়বে সে যেন ব্যাট উঁচু করে ছাড়ে। মহারাজদা, আপনি বলছেন সচিন তেন্ডুলকর থামেননি, কিন্তু আমরা পরিসংখ্যানে যেটা দেখতে পাচ্ছি মার্চ মাসে ঢাকায় এশিয়া কাপে পাকিস্তানের সঙ্গে সচিন তেন্ডুলকর শেষ ম্যাচ খেলেছেন। 7 মাস পর মাঠে না হয়ে একেবারে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে সচিন তেন্ডুলকরের অবসর এভাবে আচমকা আসবে, এটা কি কোনোভাবে আপনি এক্সপেক্ট করেছিলেন? না, আমি এক্সপেক্ট করিনি, কারণ সচিন তেন্ডুলকর এটা না করলেও পারতো। যখন যেদিন টেস্ট ক্রিকেট ছাড়তো সেদিন একসাথে রিটায়ারমেন্ট অ্যানাউন্স করলেও পারতো, কারণ ও এমনই একজন প্লেয়ার যে পিক অ্যান্ড চুজ করতে পারে ক্রিকেট। তাই ওয়ানডে ক্রিকেট না খেললে, ও যদি না খেলতে চাইতো তাও ওকে হয়তো কেউ বলতো না যে তুমি রিটায়ার করো বা অ্যানাউন্স করো। হয়তো লাস্ট কয়েক সপ্তাহ ধরে ওর ওপর এত রিটায়ারমেন্ট প্রেশার হয়েছিল, সবাই বলছে যে আর খেলা উচিত নয়, সেটাকে হয়তো কিছুটা থামাবার জন্য তার এই ডিসিশন। কিন্তু তার পুরো রিটায়ারমেন্ট তো এখনো হয়নি। আমি আশা করি অস্ট্রেলিয়ার সঙ্গে টেস্ট ক্রিকেট খেলবে, তারপরে কি হবে সেটা আমি হয়তো এখন বলতে পারবো না। আমাদের সঙ্গে এই শোতে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারাও যোগ দিতে পারেন। 44010227 44010227 আমাদের নাম্বার। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা করতেই পারেন। আমি মহারাজদার কাছে আরও একবার আসতে চাইবো। মহারাজদা, আমরা যেটা দেখলাম গত 4 বছর ধরে ভারতীয় ক্রিকেটে, আপনি, অনিল কুম্বলে, রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষ্মণ এবং অবশেষে সচিন তেন্ডুলকর, বলা যেতে পারে টিম ইন্ডিয়ার যে সমস্ত হেরিটেজ বিল্ডিংগুলো ছিল সেগুলো একে একে পতন ঘটিয়ে দেয়া হলো। এর পেছনে অবশেষে কি তাহলে বলা যেতে পারে যে ধোনি বা তার পেছনে যারা মস্তিষ্ক কাজ করছেন তারাই এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটে সবচেয়ে বেশি ইনফ্লুয়েন্সিয়াল? না 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 না, একদমই নয়। এর সঙ্গে ধোনির কোনো সম্পর্কই নেই। আমি মনে করি না সচিন তেন্ডুলকর ধোনির জন্য রিটায়ার করেছে, বা এমনকি আমিও যখন রিটায়ার করি তখন সেই সিরিজে ধোনি ক্যাপ্টেন ছিলেন, অনিল কুম্বলে ক্যাপ্টেন ছিলেন, একই সাথে দুজনে রিটায়ার করি। রাহুল দ্রাবিড়ও যদি অস্ট্রেলিয়ার পরে এসে নিজে রিটায়ারমেন্ট অ্যানাউন্স না করতেন তাহলে মনে হয় না মহেন্দ্র সিং ধোনি তাকে রিটায়ার করাবার ক্ষমতা থাকতো। এগুলো হচ্ছে ভুল খবর। আমি মনে করি খেলা এমনই একটা জিনিস, একটা না একটা স্টেজে সবাইকে ছাড়তে হয়। রাহুল দ্রাবিড় খেলা ছেড়েছে 39 বছর বয়সে। রাহুল দ্রাবিড়ের এই জানুয়ারি মাসে 40 বছর বয়স হবে। টেন্ডুলকারের এই পরে কয়েক মাসের মধ্যে 40 বছর বয়স হবে। তাই এই এমন একটা সময় যেটা সবাইকে ছাড়তে হয়। আর
আর এটা দ্যাটস ন্যাচারাল। আমি আগেও বলেছি যে ফুটবলে ম্যারাডোনাকে খেলা ছাড়তে হয়েছে, পেলে ছেড়েছে। তুমি বড় বড় টেনিস প্লেয়ার দেখো, বিয়ন বক, পিট স্যাম্প্রাস, জিমি কনহাস, ইভান লেন্ডেল, তারা আরো তাড়াতাড়ি খেলা ছাড়ে। 30-31 স্প্রিন্টার্সদের অবস্থা দেখো, তারা তাড়াতাড়ি ছাড়ে। স্পোর্টস ইজ দ্যাট ওয়ে। এটা তো বিজনেস নয় বা অন্য কিছু নয় যে তুমি সারা জীবন ধরে চালিয়ে যেতে পারো, কারণ বিকজ ইট ইজ সো ফিজিক্যাল। ইউ হ্যাভ টু বি ফিট, you have to maintain that fitness level over a period of time. শুধু মেনটেন নয়, you have to be at your peak. আর মানুষ যেটা টিভিতে দেখে বা যে কোনো অ্যাথলিটের, বক্সার হোক, ক্রিকেটার হোক, ফুটবল হোক, টেনিস প্লেয়ার হোক বা স্প্রিন্টার হোক, ইটস দ্য এন্ড প্রোডাক্ট দেখে, that they won an Olympic gold, they've got a test match 100. কিন্তু process is even harder to train every day, to practice every day, to stay fit, to stay in that zone all the time. It's never easy. So it has to have a shelf life. আর এই যে কটা নাম বললে, এমনকি রিকি পন্টিং এবছর খেলা ছেড়েছে। রিকি পন্টিং হার্ডলি 37 and a half. তো ইটস ন্যাচারাল প্রসেস অফ স্পোর্ট। আমার মনে হয় না এর মধ্যে ধোনি বা বিসিসিআই এর কোনো হাত আছে। মহারাজদা পিয়াস প্রতিম বন্দ্যোপাধ্যায় উত্তরপাড়া থেকে আমাদের এই শোতে ফোন করেছেন, শুনবো আপনার কি প্রশ্ন, বলুন। হ্যাঁ দাদা নমস্কার, মেরি ক্রিসমাস আজকে। আর তার সঙ্গে সম্বরণ দাকেও এবং আমাদের অ্যাঙ্কর রয়েছেন তাকেও মেরি ক্রিসমাস। সেম টু ইউ। আর মেরি ক্রিসমাস। আমার কোয়েশ্চেনটা হচ্ছে যে আজকে তো 7টা থেকে ভারত পাকিস্তান মানে বিশাল ম্যাচ। আর যেটা হচ্ছে যে তুমি যখন ক্যাপ্টেন ছিলে, ইন্ডিয়া টিমের ক্যাপ্টেন ছিলে, সেই সময়তে মানে কিরম ফিলিংস হতো একজন ক্যাপ্টেনের? ভারত পাকিস্তান ম্যাচটা যে টেম্পারামেন্ট, মানে একটা বিরাট উত্তেজনা, সেই সময় একজন ক্যাপ্টেন হিসেবে কিরম ফিল করতে একটু শেয়ার করো আমাদের সঙ্গে। ওকে, রাখলাম। মহারাজ দেখো, উত্তেজনা তো হবেই, আর টেনশন থাকা ভালো। একটু টেনশন থাকলে ভালো খেলা হয় বা ভালো যে কোনো কিছুতে ভালো হয়। কিন্তু যখন দিনের পর দিন এই জিনিসটা হয়, পরপর যখন খেলা থাকে, তখন একটা স্পোর্টসম্যান বা অ্যাথলিট সেটা ইউজ টু হয়ে যায়। তাই আস্তে আস্তে হয়তো ভারত পাকিস্তান খেলা খেলতে খেলতে এটা প্লেয়ার ইউজ টু হয়ে যায়। আর ভারত পাকিস্তান প্লেয়ারদেরও ক্ষেত্রেও কিন্তু তাই, কিন্তু এটা সামান্য টেনশন থাকবেই। মহারাজদা, আপনি বলছিলেন সচিনের সেলফ লাইফের প্রসঙ্গ, আমি সেই প্রসঙ্গেই আরেকটু আসতে চাইবো আরো বেশি করে, যে সচিন তেন্ডুলকার 194টা টেস্ট খেলেছেন, এরপর সচিনের 200তম টেস্টের সম্ভাবনা আপনি কতটা দেখতে পাচ্ছেন? একই প্রশ্ন আপনার উত্তর নেওয়ার পর আমি সম্বরণদার কাছেও জানতে চাইবো। দেখো, অস্ট্রেলিয়ার এগেনস্টে 4টে টেস্টও খেলবে। সেখানে যদি ভালো খেলে আমি জানি না, কারণ পরের টেস্ট সাউথ আফ্রিকায়, সেই 2013 বছরের শেষে, ততদিন কিন্তু সচিন তেন্ডুলকার কোনো ফর্ম অফ ক্রিকেট খেলবে না, ওয়ানডে খেলে না, টি20 খেলে না, শুধু আইপিএল খেলে। অতদূর লাস্ট করবে কিনা আমি জানি না। বিসিসিআই এর মধ্যখানে কোনো টেস্ট হোম সিরিজ অর্গানাইজ করতে পারে কিনা সেটাও আমি শিওর নই। সেই জন্য আমার পক্ষে এই প্রশ্নের উত্তরটা দেওয়া অ্যাট দ্য প্রেজেন্ট মোমেন্ট খুব মুশকিল। কিন্তু আমি একটা কথাই বলবো, অস্ট্রেলিয়া হোক বা সাউথ আফ্রিকা হোক, সচিন তেন্ডুলকার 40 বছর বয়স হয়েছে, বেশি দিন সে খেলবে না। তিনি যেন সেঞ্চুরি করে বা রান করেই ছাড়ে, সেটা অস্ট্রেলিয়া হলেও হতে পারে বা সাউথ আফ্রিকা গিয়েও হলে হতে পারে, বেশি যেন ইলংগেট না করে। সম্বরণদা? না, আমার যেটা মনে হচ্ছে বা যেটা বুঝতে পারছি, যে ওর ওয়ানডে রিটায়ারমেন্টটা কিন্তু ঠিক আছে করেছে। এই যে একটা চাপ ছিল, পাবলিক হোক, প্রেস হোক বা কিছু বোর্ডের কিছু অংশ থেকে, সেটাকে টেম্পোরারি চাপা দেওয়ার জন্য আমার মনে হয় ও 200 টেস্ট খেলবেই। আমি মহারাজ যেটা বললাম, সেটা একসময় যে এতটা দিন গ্যাপ থাকবে, 2013 এন্ডে গিয়ে খেলা হবে এখানে সাউথ আফ্রিকা। কিন্তু আমার যতটা ধারণা, হি ইজ দ্য ফার্স্ট ম্যান টু প্লে 200 টেস্ট ম্যাচ, এবং সেটাও খেলবে। এটা আমার কিরকম একটা ইনটিউশনে মনে হচ্ছে, যে আমি এটা কোনো প্রমাণ করতে পারবো না, কিন্তু একটা প্ল্যানিং মনে হচ্ছে। সম্বরণদা ইনস্টিং থেকে বলছেন। মহারাজদা, কি মনে হয় যে দুটো ফরম্যাট, টি20 সচিন আগেই খেলতেন না, ওয়ানডে খুব বেছে খেলতেন, সেখান থেকেও সরে গেছেন, টেস্ট ক্রিকেট এই সমস্ত সমালোচনাকে সরিয়ে রেখে অনেক কি খোলা মনে সচিন নামতে পারবেন? দেখো, সমালোচনা হবে রান্না করলে। আমি জানি না সমালোচনার সাথে খোলা মনের কি সম্পর্ক। প্রেশার ওর উপর থাকবে, কারণ অফ লেট ওর ফর্ম ভালো নয়, আর যত বয়স বাড়বে তত খেলাটা ডিফিকাল্ট হয়ে যায়। সেই জন্য প্রেশার ওর উপর থাকবে, প্রেশারটা ওকে হ্যান্ডেল করে খেলতে হবে। আমার মনে হয় ওর ওই মেন্টালিটি নিয়ে নামা উচিত যে আমার আর কিছু প্রুফ করার নেই, আমি যতদিন রান করব খেলবো, যেদিন আমার রান হবে না আমি সেদিনই ছেড়ে চলে যাব।
এখনো যদি ও বা যে কোনো প্লেয়ার মনে করে আমি আরো 1 বছর আরো 1.5 বছর খেলবো, তাহলে কিন্তু যতবার ও ফেল হবে, আর সেটা হবেই, কারণ অ্যাবিলিটি কমে যায়, বয়সের সাথে সাথে রিফ্লেক্সেস কমে যায়, ততবার কিন্তু এই ক্রিটিসিজম হবে। তো আমার মতে ও এই সমস্ত কিছু ওর মাথার থেকে বার করে শুধু খেলার দিকে মন দেওয়া উচিত। আর এভরি টেস্ট ম্যাচ, সিরিজ নয়, যেই টেস্ট ম্যাচে রান করবে ইচ্ছে করলে ছেড়ে দিতে পারে বা পরের টেস্টে যেতে পারে। হি শুড লুক অ্যাট লংজিভিটি নাও, কারণ তাতে কিন্তু প্রেসার বাড়বে। মহারাজদা, আপনি বলছিলেন সচিন তেন্ডুলকারের এই সিদ্ধান্তের পেছনে হয়তো বোর্ডের প্রভাব বা ধোনির প্রভাব আপনি মানতে চাইছিলেন না, কিন্তু কখনো কি মনে হচ্ছে যে সচিন তেন্ডুলকারকে আমরা মাঠে দেখেছি তার ব্যাট অত্যন্ত ভোকাল, কিন্তু উল্টো দিকে মাঠের বাইরে সচিন তেন্ডুলকারকে আমরা কোনোদিনই সেভাবে ভোকাল অর্থে পাইনি, বরঞ্চ তার নন কমিটাল রোল নিয়ে অনেকবার প্রসঙ্গ উঠেছে। গড়াপেটার প্রসঙ্গ যখন 2000 সালে ভারতীয় ক্রিকেটে এসেছিল, আপনার সঙ্গে গ্রেগ চ্যাপেলের রিফটের সময়ও এই প্রসঙ্গ বারবার ঘুরে ফিরে এসেছিল। মনে হচ্ছে কোনো একটা জায়গায় এই নন কমিটাল স্ট্যাটাসটার জন্যই হয়তো এরকম একটা পরিণতি সচিনের জুটলো। না, আমি মনে করি না, কারণ আমি বুঝতে পারছি না কি পরিণতি জুটলো। সে খেলা ছেড়েছে, সে ওয়ানডে ক্রিকেট খেলতে চায় না। সে তো বলছে যে ভারতবর্ষের ক্রিকেটকে 2015-র দিকে তাকাতে হবে ওয়ার্ল্ড কাপের জন্য। আর এটা আমি মনে করি একদম ঠিক ডিসিশন, কারণ 2015 অব্দি ও যাবে না, ও তো এখনো টেস্ট ক্রিকেট খেলবে। আর আমি মনে করি না সচিন তেন্ডুলকারের এরাম শেষ হবে। সচিন তেন্ডুলকারের একটা গ্র্যান্ড ফিনিশ হবে। রিকি পন্টিং এরও আমরা দেখেছি, সচিন তেন্ডুলকারেরও সেম জিনিস হবে। আমরা অপেক্ষা করি অস্ট্রেলিয়া সিরিজ অব্দি। মহারাজদা, অস্ট্রেলিয়া সিরিজের কথা আপনি বারবার বলছিলেন, আমি মনে করিয়ে দেবো আপনাকে, স্টিভ ও ঠিক যেভাবে 2004-এ ভারতের বিরুদ্ধে শেষ সিরিজ নিজে ডিক্লেয়ার করে দিয়েছিলেন, আমি সম্বরণদার কাছেও এই প্রশ্ন নিয়ে আসতে চাইবো, বিসিসিআই কি সচিনের জন্য সেরকম কোনো বন্দোবস্ত রাখতে পারে, একটা ফেয়ারওয়েল সিরিজ বা আগে থেকে ডিক্লেয়ার করে দিয়ে, যাতে সচিনকে একটা অন্যভাবে সম্মান জানানো যায়? রিকি পন্টিং অ্যানাউন্স করেছে, বা পন্টিং এর ক্ষেত্রেও যেটা আমরা দেখেছি। দেখো, যখনই সচিন তেন্ডুলকার খেলা ছাড়বে সেটা কমপ্লিটলি ওর ওপরে। আমি মনে করি না কারোর ইনফ্লুয়েন্স করা উচিত ওর খেলা ছাড়ার। আমি মনে করি ও নিজেরই অ্যানাউন্স করা উচিত, যেদিনই 1 বছর হোক, 2 বছর হোক, 2 মাস হোক, 4 মাস হোক, ও নিজেরই বলা উচিত যে আমি এটা আমার লাস্ট সিরিজ। তাহলে কিন্তু ওই ফেয়ারওয়েলটা পাবে, তাহলে কিন্তু ওই রেসপেক্টটা পাবে। এই জিনিসটা ওর করা উচিত। আর আশা করি বুদ্ধিমান ছেলে যখনই খেলা ছাড়ুক তখন হয়তো করবে। বেলেঘাটা থেকে বিদ্যুৎ বন্দ্যোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে লাইনে। বলুন, আপনার কি প্রশ্ন? নমস্কার সবাইকে, আমার মেরি ক্রিসমাস এবং আগামী নতুন বছরের শুভেচ্ছা। আমার দু একটা প্রশ্ন রয়েছে। সচিন তেন্ডুলকরকে আমরা একজন মহান ক্রিকেটার হিসেবে জানি, দেখেছি তার জাজমেন্ট, খেলার সময় খেলা মানে বল ছাড়া বল খেলার সে সমস্ত নিয়ে প্রশ্ন নেই, কিন্তু প্রশ্নটা ঠিক সেই জায়গাটা থেকেই উঠে আসে। তিনি এত বড় একজন বুদ্ধিমান খেলোয়াড়, তিনি নিজের এবিলিটি সম্পর্কে কি সচেতন নন? যে এত বছর, এই বছর যে সৌরভ বারে বারে বলছেন যে এত বছরে এই রিফ্লেক্স থাকে না, সেটা কি সচিন তেন্ডুলকর নিজে বুঝতে পারছেন না? তো ওনার তো এই খেলাটা একবারই ছেড়ে দেওয়া উচিত ছিল। এরকম আগে দেখুন, যখন একটা প্লেয়ার এতদিন ধরে সফল হয়, এত সাফল্য পায়, সচিন তেন্ডুলকর যা সাফল্য পেয়েছে সেটা তো খুব একটা কেউ পায়নি। তার মাথার মধ্যে বা মনের মধ্যে এই জিনিসটা থাকে যে আমি আবার খেললে আবার রান করব। এটা খুব ন্যাচারাল, কারণ এত সাকসেসফুল হলে না সে পট করে ওই বিলিফটা নিজের মনে আনতে পারে না যে আই ডোন্ট হ্যাভ দ্যাট অ্যাবিলিটি এনিমোর, বিকজ হি নোজ হাউ টু স্কোর রানস, হি নোজ দি আর্ট অফ ব্যাটিং। ও জানে কি করে সফল হতে হয়। সেই জন্য এই জিনিসটা শুধু টেন্ডুলকার নয়, অনেক বড় প্লেয়ারের মধ্যে থাকবে। আর আমি সেটা আগেও বলেছি, আশা করব টেন্ডুলকার যতদিন খেলুক, রান করুক, আর রান করেই যেন খেলা ছাড়ুক। মহারাজদা, আপনি যেটা বলছিলেন সচিন প্রসঙ্গে, সেখান থেকে একটু আজকের ম্যাচের রেসপেক্টেও ফিরতে চাইবো। কি মনে হচ্ছে যে পাকিস্তান এই মুহূর্তে, আজকে অন্তত ভারতীয় দলকে সচিন অবসর নেওয়ার ঘোষণা করার পর সবচেয়ে আনসেটেলড ইন্ডিয়ান সাইডকে খেলার সুযোগ পাচ্ছে? আমি মনে করি, দেখো, লাস্ট 10 বছরে পাকিস্তানকে কিন্তু ভারত ডমিনেট করেছে। এটা আমি ধরো 1999 সাল থেকে কথা বলছি এখনো অব্দি। তুমি যদি রেকর্ড দেখো, পাকিস্তান ভারতের সঙ্গে অত ভালো খেলেনি যেটা আগে হতো জাভেদ মিয়াঁদাদ, ইমরান খান বা ওয়াসিম আকরামের সময়। কিন্তু তোমার এই কথাটা ঠিক যে লাস্ট 10 বছরে হয়তো
ইন্ডিয়া পাকিস্তান যখন খেলা হয়েছে, ইন্ডিয়ার কনফিডেন্স এই সময় সবচেয়ে কম। লাস্ট ওভারঅল 10 বছরের দিকে তাকিয়ে থাকলে হ্যাঁ তুমি বলতে পারো ইন্ডিয়ার কনফিডেন্স হয়তো সবচেয়ে কম, কারণ অনেক ম্যাচ হেরেছে, নিজের মাঠে হেরেছে, বাইরে হেরেছে, T20 ম্যাচেস হারছে। হ্যাঁ, যদি পাকিস্তানকে হারাতে হয় ইন্ডিয়াকে, এটাই বেস্ট টাইম। কিন্তু আমি এটাও দেখেছি যে অফলেট তুমি T20 ওয়ার্ল্ড কাপ দেখবে, ইন্ডিয়া অস্ট্রেলিয়ার কাছে খুব খারাপভাবে হেরে পরের ম্যাচে কিন্তু পাকিস্তানকে ইজিলি হারিয়েছে। তার কারণ হচ্ছে ইন্ডিয়া তাদের গেম রেস করেছে পাকিস্তানের সাথে, আর পাকিস্তানের অফলেট আমি দেখি ইন্ডিয়া পাকিস্তান ম্যাচের যে প্রেশার সেটা অবজর্ভ করার ক্ষমতা ইন্ডিয়ার থেকে অনেক কম। পাকিস্তান যদি সেই জিনিস করতে পারে তাহলে ইন্ডিয়ার সাথে কম্পিট হবে, কারণ আমি মনে করি ইন্ডিয়ার বোলিং খুব কমজোরি, যেটা পাকিস্তানের স্ট্রেংথ। আর T20 ফরম্যাটে দুটো টিমের মধ্যে ডিফারেন্সটা খুব কম হয়ে যায়। আর T20 ফরম্যাটে পাকিস্তান কিন্তু খুব ডেঞ্জারাস টিম, কারণ ছোট ছোট খেলা, ছোট সময়, ন্যাচারাল ট্যালেন্ট অনেক বেশি। তাই হ্যাঁ তুমি বলতে পারো যে অ্যাট দিস কারেন্ট মোমেন্ট ইন্ডিয়া পাকিস্তান কিন্তু ইকুয়াল ফুটিং এ স্টার্ট করবে, যেটা হয়তো লাস্ট 10 বছরে কখনো করেনি, কারণ ইন্ডিয়া এগিয়ে ছিল। মহারাজদা, আনন্দবাজারে সৌরভ নিজের কলামে যেটা লিখেছেন মহারাজদা, যে ভারতের হয়তো স্পিনার কমিয়ে এক্সট্রা পেসারের দিকে ঝোঁকা উচিত, যদিও আমরা প্রবাবল টিম লিস্টে কিন্তু সেরকম কোনো ইঙ্গিত পাচ্ছি না। তো কি মনে হচ্ছে যে আজকের ম্যাচে এক্সট্রা কোনো পেসার থাকলে কি কিছুটা অ্যাডভান্টেজ হতে পারতো ভারতের? সমরণদা। না, আমার যেটা মনে হচ্ছে এক্সট্রা প্রেসার এই জন্যই বলছি কারণ এই সময় খুব ডিউ পড়ছে। আমরা পুনাতেও ডিউ দেখেছি, বম্বেতেও দেখেছি, ব্যাঙ্গালোরেও দেখবো। টিম যখন সেকেন্ড ফিল্ডিং করে তখন খুব ডিউ হয়। আর ইন্ডিয়া যদি দুটো জোরে বোলার নিয়ে খেলে, যেটা ডিন্ডা রাওয়ানা লাস্ট দুটো ম্যাচে হয়েছে, সারাক্ষণ কিন্তু স্পিনারই বল করতে থাকে, আর বল ভিজে গেলে স্পিনারের পক্ষে বল করা খুব মুশকিল। প্লাস ভারতের স্পিনাররা অত ভালো ফর্মে নেই, রবিচন্দ্রন অশ্বিন বলো, পীয়ূষ চাওলা বলো। ইন্ডিয়ার বেস্ট স্পিনার হচ্ছে যুবরাজ সিং। সেদিক দিয়ে আমি মনে করি হয়তো পীয়ূষ চাওলাকে বসিয়ে ইন্ডিয়া ঈশান্ত শর্মাকেও খেলাতে পারে। আর তাছাড়া পাকিস্তান একটা সাবকন্টিনেন্ট টিম, সাবকন্টিনেন্ট টিমেরা সবসময় ভালো স্পিন খেলে, সেক্ষেত্রে আমি একটা এক্সট্রা ফাস্ট বোলার খেলাবো। সমরণদা। না, এক্স্যাক্টলি তাই আমার মনে হয়েছে, কারণ তোমার যে ফ্রন্ট লাইন স্পিনাররা তারা তো সেরকম বোলিং করতে পারছে না। প্লাস যুবরাজ সিং আমরা লাস্ট T20 ম্যাচে দেখলাম সাকসেসফুলি বোলিং করেছে। নর্মাল ক্রিকেট খেলা উচিত, একটা পেস বোলার নিয়ে একদমই খেলা উচিত না। আর আওয়ানাকে দিয়ে মনে হয় না ঠিক মতো রানটা আটকানো যাবে। তো ঈশান্ত শর্মা ডিন্ডারই খেলা উচিত, যেহেতু T20 ছোট খেলা, 2 ওভার 4 ওভার বল করবে, ঠিকঠাক জায়গায় বলটা করা, সেটা ঈশান্তের এক্সপিরিয়েন্সটা হয়তো একটু কাজে লাগতে পারে। ইমরান খান লিখেছেন যে পাকিস্তান নাকি আন্ডারডগ। মহারাজদা, আপনি কি একমত? হ্যাঁ, ইমরান খান হয়তো ওভারঅল লাস্ট 10 বছরের পারফরমেন্স দেখে বলছে পাকিস্তান আন্ডারডগ, কিন্তু এটা হয়তো ইমরান খানের একটা প্রেশার কমাবার ট্যাকটিক্সও, কারণ ও জানে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ হাই ভোল্টেজ ম্যাচ, প্রেশার থাকবে। আর অবভিয়াসলি লাস্ট 10 বছরে দেখেছে যে ইন্ডিয়া প্রেশারটা পাকিস্তানের থেকে বেশি হ্যান্ডেল করেছে, তাই পাকিস্তানকে আন্ডারডগ বানিয়ে ও কিন্তু ইন্ডিয়ার উপরে প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করছে। মহারাজা, একটা অন্য প্রসঙ্গে আসতে চাইবো যে এই টিমের কথা আপনি বলছিলেন ভারত কতটা আনসেটেলড। সচিনের অবসরের পর ইন্ডিয়ান ড্রেসিং রুমে যুবরাজ সিং, গৌতম গম্ভীর, তারা কি আরো বেশি হেল্পলেস ফিল করতে পারেন মনে হয়? না না না, আমি মনে করি না। প্লেয়ার আসে, প্লেয়ার যায়, টেন্ডুলকারের আগেও গাভাস্কার এসছে, গাভাস্কার গেছে, নতুন প্লেয়ার এসে নিজেদের মতো ড্রেসিং রুম তৈরি করেছে। যুবরাজ সিং, গৌতম গম্ভীর, মহেন্দ্র সিং ধোনি এরা আবার নিজেদের মতো ড্রেসিং রুম তৈরি করবে, কারণ ক্রিকেট একটা টিম স্পোর্ট, এটা ইন্ডিভিজুয়াল স্পোর্ট নয় যে নিজেরটা করলাম চলে গেলাম। ইন্ডিয়াকে যদি ভালো তৈরি করতে হয়, ভালো টিম হতে হয়, তাদের কিন্তু আবার নিজেদের তৈরি করতে হবে, এটা একটা ট্রানজিশন ফেজ। আর মহেন্দ্র সিং ধোনির ক্যাপ্টেন্সির এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। উনি যখন ক্যাপ্টেন হন তখন একটা সেট টিম পেয়েছিলেন, সেট টিম নিয়ে ক্যাপ্টেন্সি করা খুব ইজিয়ার। রাহুল দ্রাবিড় বলুন, টেন্ডুলকার বলুন, বা আমি যখন খেলি, বা কুম্বলে, লক্ষ্মণ, এটা কিন্তু একটা সেট টিম ছিল, নতুন টিম তৈরি করতে হয়নি। যে কোনো ক্যাপ্টেনের একটা মস্ত বড় চ্যালেঞ্জ হচ্ছে নতুন টিম তৈরি করা, যেটা মহেন্দ্র সিং ধোনিকে এখন করতে হবে। মহারাজদা, আমরা একটা অন্য প্রসঙ্গে আসতে চাইবো। আমরা জানি যে সচিন তেন্ডুলকারের অটোবায়োগ্রাফি এই মুহূর্তে কিন্তু পাইপ লাইনে, কবে নাগাদ সেটা এক্সপেক্ট করছেন, এবং তাতে কি মনে হয় 23শে ডিসেম্বর 2012 সম্পর্কে বিস্ফোরক কিছু থাকতে পারে? আপনি সচিনকে এত কাছ থেকে দেখেছেন। দেখো, সেটা তো আমি জানি না কবে সচিন তেন্ডুলকর তার বায়োগ্রাফি লিখবে। বায়োগ্রাফি এত তাড়াতাড়ি হবে না, লিখতে একটু সময় লাগবে আশা করি, কারণ সচিন তেন্ডুলকর এখনো টেস্ট ক্রিকেট খেলার দিকে মন দেবেন। তবে আমি কিছু বিস্ফোরক এক্সপেক্ট করি না। প্রথমত আমি মনে করি কিছু বিস্ফোরক হয়নি, এটা একটা ন্যাচারাল ডিসিশন যে আমি ওয়ানডে ক্রিকেট খেলবো না।
আর দ্বিতীয়ত যদি হয়েও থাকে সচিন তেন্ডুলকর এমন ব্যক্তিত্ব নন বা এই বড় প্লেয়াররা এমন ব্যক্তিত্ব নন যারা এইসব তাদের বায়োগ্রাফিতে লিখে ভারতীয় ক্রিকেটকে ছোট করবে। সমরন্দা, আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে পৌঁছে গেছি। আপনার কাছে জানতে চাইবো এবং মহারাজদার কাছেও জানতে চাইবো, আজকের ভারতীয় দলের চেহারাটা কেমন দেখতে চাইছেন? না, অনেক দিন বাদে প্রদীপ্ত, মানে সচিন নেই, ইন্ডিয়ান টিম খেলছে, এটা আমার একটা অভ্যেস হয়ে গেছিলো। তেন্ডুলকর এত 22-23 বছর ধরে সকালে চা বা রোদ্দুর ওঠার মতো, সকালে খবরের কাগজের সঙ্গে চায়ের সঙ্গে তেন্ডুলকর ছিল, এখন নেই। সেটা মহারাজ বলে ড্রেসিং রুম তৈরি হয়ে যাবে, কিন্তু কিছুদিন একটু খালি খালি লাগবে, কারণ ড্রেসিং রুমে বর্দা বলে যে ভদ্রলোক, সে বর্দা নেই। শুধু আর কিছুই না, ইন্ডিয়া অলওয়েজ মেন্টালি স্ট্রং থাকে এগেন্স্ট পাকিস্তান, ইন্ডিয়া ভালো খেলবে। মহারাজদা, আজকের ফার্স্ট 11 নিয়ে আপনার কোনো স্পেশাল অবজারভেশন? না, আমার মতে ফার্স্ট 11 নেওয়া উচিত গম্ভীর, রাহানে, নাম্বার 3 বিরাট কোহলি, নাম্বার 4 युवराज सिंह, नंबर 5 सुरेश रैना, नंबर 6 महेंद्र सिंह धोनी, 7 रोहित शर्मा, 8 रविचंद्रन अश्विन, 9 ईशांत शर्मा, 10 डिंडा, 11 आवाना। नो जाडेजा। না, আমি মনে করি না, কারণ युवराज सिंह আছে, युवराज सिंह লেফট আর্ম স্পিন বল করছে, জাডেজার দরকার পড়বে না। ইন্ডিয়া টিম কি হয় এবং মাঠের পারফরমেন্স কি হয়, এবং সবচেয়ে বড় বিষয় যে সচিন তেন্ডুলকরের অবসরের পর যে আলোচনা চলছে, সেই আলোচনাকে থামিয়ে আবার ক্রিকেটে ফোকাস ফিরে আসে কিনা, ধোনিরা উইনিং স্টার্ট পান কিনা, সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। কিন্তু আজকে সরাসরি সৌরভ এই পর্যন্তই। আমাদের দুজনকেই, যারা আমাদের সঙ্গে ছিলেন, মহারাজদা এবং সম্বরণদা, দুজনকেই ধন্যবাদ জানাবো আমাদের এই শোয়ে থাকার জন্য। অন্যান্য সব খবরের জন্য আপনাদের চোখ থাকুক শুধুমাত্র এবিপি আনন্দে।